হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আরুষ্মান, গাড়ির দিকে চলুন। আরুষ্মান স্থির দৃষ্টিতে দেখলো মেয়েরার অস্থির মুখখানা। আজ এত কষ্টের মাঝেও ভালো লাগা কাজ করছে। এই কেমন অনুভূতি? বোধ হচ্ছে সে পৃথিবীর সকল সুখ পেয়ে গিয়েছে। আরুষ্মানকে ঘেরাও করে গাড়ি অবধি নিয়ে যাওয়া হলো। গাড়িতে উঠতেই আরুষ্মান গা এলিয়ে দিল মেয়েরার। আরুষ্মানের বাহু নিজের কাছে টেনে নিয়ে আসে। আরুষ্মান মেয়েরার উপর ভর ছেড়ে দেয়। মেয়েরা আরুষ্মানের গালে মৃদু থাপ্পড় দিয়ে বলে ওঠে, আরুষ্মান, আরুষ্মান, শুনতে পাচ্ছেন? এই কি হলো আপনার? মেয়েরা অস্থির হয়ে গেল। তার সকল কিছু এলোমেলো লাগছে। আরুষ্মান চোখ দুটো বুজে ফেলেছে। মেয়েরা হাত বাড়িয়ে আকাশের কাঁধে মৃদু থাপ্পড় দিয়ে বলে, এই আকাশ, দ্রুত গাড়ি চালান। মেয়েরা রক্তে সিক্ত আরুষ্মানের মুখশ্রীর দিকে চাইল। মাথার পেছন থেকে রড দিয়ে আঘাত করা হয়েছে, বাম হাতে গুলি করা হয়েছে আরুষ্মানের। মেয়েরা আরুষ্মানের মাথা থেকে গড়িয়ে পড়া রক্ত কি করে বন্ধ করবে বুঝে উঠতেই পারছে না। সে অনবরত আরুষ্মানকে ডেকে যাচ্ছে। মেয়েরা জড়িয়ে আসা কণ্ঠে বলে উঠল, এই আরুষ্মান, চোখ খুলুন, কথা বলুন আমার সাথে। আজ আমি নিজ থেকে আপনাকে কথা বলতে বলছি। আরুষ্মান, কথা বলুন আমার সাথে প্লিজ। আকাশের চোখ মুখ লাল আবার চেয়ে আছে। সে এক হাতে পানির বোতল নিয়ে পেছনের দিকে মেয়েরার কাছে এগিয়ে দিয়ে তার ভাঙা কণ্ঠে শুধায়, ভাবি, পানি। ভাইয়ের মুখে পানির ছিটা দিন। মেয়েরা পানির বোতল নিল না, বরং বলল, মেয়েরা আমি পানির বোতলের মুখ খুলে দিচ্ছি, তুমি আমার হাতে পানি দাও। বলে। বোতলের মুখ খুলে দিল আকাশ। মেয়েরার হাতে পানি দিল। মেয়েরা পানি নিয়ে পানির ছটা দিল আরুষ্মানের মুখে। কিন্তু আঁখি যেন খুলল না আরুষ্মান। আরুষ্মানের জন্য মেয়েরার হৃদয় যেন আজ ব্যাকুল। মেয়েরা আরুষ্মানের গালে হাত রেখে ডাকলো আরুষ্মানকে। আরুষ্মান শুনল না আজ তার প্রাণের কথা। মেয়েরার চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। বলে উঠল, আপনি কি পেয়েছেনটা কি? নিজের ইচ্ছায় সবকিছু করবেন? আমি এখন চোখ খুলতে বলছি তো, চোখ খুলুন না। খুলছেন না কেন? কেন আরুষ্মান, চোখ খুলুন না। বলে আরুষ্মানকে নিজের সঙ্গে জড়িয়ে রাখলো। আজ মেয়েরা তার জন্য ব্যাকুল, কিন্তু আরুষ্মান দেখতে পেল না তার প্রাণের এই ব্যাকুলতাকে। গাড়ি এসে থামলো হাসপাতালের সম্মুখে। আরুষ্মানকে নিয়ে যাওয়া হলো। মেয়েরা ছেড়ে দিল আরুষ্মানের হাতটি। অপারেশন থিয়েটারে ঢোকানো হলো আরুষ্মানকে। মেয়েরা বসতে পারলো না। নার্স অপারেশন থিয়েটারে প্রবেশের পূর্বেই বলল, আমাদেরও ও পজিটিভ রক্তের প্রয়োজন, দ্রুত তার ব্যবস্থা করুন। আকাশ পাশ থেকে এসে বলে, মেয়েরা ভাবি, আমি রক্তর ব্যবস্থা করছি, আপনি এখানে থাকুন। উৎকণ্ঠিত কণ্ঠে বলল। দ্রুত করবেন আকাশ। আকাশ দৌড়ে গেল। নার্স পাশ থেকে এসে মেয়েরাকে ডাকলো। মেয়েরাকে বলল, আপনি ওনার কে হন? মেয়েরা কম্পিত কণ্ঠে বলে, নার্স। আমি ওনার স্ত্রী মেহরা খান। কাগজ কলমে লিখলো। কাগজটি মেয়েরার দিকে এগিয়ে দিয়ে বলল, সাইন করুন। মেয়েরা রক্তে সিক্ত হস্তে কাগজটিতে নিল, সাইন করলো। কাগজটি রক্তে লেপটে গেল। কয়েক মুহূর্তে গেল। মেয়েরা অস্থির চোখে চেয়ে রইল অপারেশনের থিয়েটারের দিকে। হাসপাতালের করিডোর দিয়ে দৌড়ে আসতে লাগলো ফাইজ। মেয়েরা পাশে তাকাতে ভেজা চোখে দেখলো ফাইজকে। ফাইজ দৌড়ে এসে থামলো মেয়েরার সামনে। উচ্চ কণ্ঠে উদ্গ্রীব হয়ে বলল, ভাবি, আরুষ্মান কই? ওর নাকি ব্লাড লাগবে, কোথায় দিতে হবে ব্লাড? মেয়েরা তার জড়িয়ে আসা কণ্ঠে বলল, আরুষ্মান অপারেশন থিয়েটারে। রক্ত নার্স। বলে আশেপাশে চাইলো, নার্সকে খুঁজলো। সুদূরে দেখতে পেল নার্সকে। মেয়েরা দৌড় লাগালো নার্সের দিকে। ফাইজ গেল মেয়েরার সঙ্গে। নার্সের সম্মুখে এসে মেয়েরা বলে, নার্স, রক্ত কোথায় দিতে হবে? নার্স ফাইজের দিকে চাইলো, বলল, অস্থির ব্লাড কে দিবে? আরে আমি দেবো ব্লাড, কোথায় দিতে হবে বলেন দ্রুত আমাকে। কণ্ঠে কথাটি বলল ফাইজ। নার্স হাঁটা ধরে বড় বড় পায়ে বলে, আসুন, আমার সঙ্গে আসুন। ফাইজ নার্সের পিছু পিছু যায়। তবে একবার পিছন ফিরে এসে মেয়েরার উদ্দেশ্যেই বলে, মেয়েরা। ভাবি, চিন্তা করবেন না, আমাদের আরুষ্মানের কিচ্ছু হবে না। চোখ মুখ মুছল। পকেট থেকে ফোন বের করলো। এলোমেলো হাতে ডায়াল করলো
ফোন করলো জুনানাকে। জুনানা ফোন ধরলো। ওই পাশ থেকে তারও যে উৎকণ্ঠিত কণ্ঠে ভেসে এলো, মেহেরা আমি আসছি। ফাইজ গিয়েছে মেহেরা? এসেছে। রোহান করেছে এইসব জুনায়না আরুষ্মান। এটা বলতে পারলো না, তার কণ্ঠ জড়িয়ে এলো। ওই পাশ থেকে জুনানা ভেজা কণ্ঠে ভেসে এলো, ওকে তো আমি এমনিতেও ছাড়বো না মেহেরা, খুন করে ফেলবো আমি ওকে। প্রথমে আমার প্রশান্ত, তারপর আমার ভাইয়ের মতো বন্ধুকে। তুই নিজেকে সামলা, ওইখানটা দেখে রাখ, পুলিশ যাচ্ছে, আমি প্রশান্ত আসছি। বলে ফোন রেখে দেয় জুনায়না। মেয়েরার কান থেকে ফোন সরে আসে। সে অপারেশন থিয়েটারের দিকে চায়, পিড়পিড় করে। আপনাকে ঠিক হতেই হবে, না হয় আমাকে। বললো না। মেয়েরা এগিয়ে গেল অপারেশন থিয়েটারের আশেপাশে। গুড়গুড় করতে লাগলো সে। সিটি হাসপাতাল, এই হাসপাতালের পাশের হাসপাতাল। আকাশ রক্তের জন্য বেরোলো। প্রথমে ফোন করে ফাইজকে। ফাইজ ও আরসমানের রক্ত একই গ্রুপের। ফাইজ সকল কিছু শ্রবণ মাত্রই 2 তলার ব্রিজ দিয়ে নিজ হাসপাতাল থেকে দৌড়ে এই হাসপাতালে চলে আসে। পুলিশ আসলো। অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে তারা। মেয়েরা এক দণ্ড বসছে না। ফাইজ এলো, রক্ত দেওয়া হাত চেপে ধরে রেখেছে একটি ছোট্ট তুলো দিয়ে। সেই তুলোটি ফেলে দিল। মেয়েরার সম্মুখে এসে দাঁড়ালো, বলল, ভাবি চিন্তা করবেন না, বসুন একটু। মেয়েরা ফাইজের দিকে চাইলো, বলল, না ফাইজ, আপনি গিয়ে বসুন, আমার বসা হবে না। ফাইজ মেয়েরা থেকে চোখ সরিয়ে করিডোরের শেষ প্রান্তে চাইলো। সে দেখতে পেল জুনানাকে। জুনানার মুখটি লাল আভায় চেয়ে আছে। মেয়েটি বহু কেঁদেছে। প্রশান্ত পাশেই আছে। জুনানা এগিয়ে আসে, মেয়েরারকে উপর থেকে নিচ অব্দি পরখ করে সে। মেয়েরার ইউনিফর্মের রক্তে সিক্ত, ঘাড়ে তাজা লাল রঙা তরল এখনো লেগে আছে। হাত দুটো রক্তে সিক্ত, বোধ হচ্ছে লাল রঙে হাত ডুবিয়ে ছিল সে। এত লাল রং নয়, মানুষের শরীরে থাকা সেই লাল তরল পদার্থ রক্ত। জুনায়না মেয়েরার 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে পিড়পিড় করে, আমার ভাইয়ের রক্ত, জানোয়ার, তোকে টুকরো টুকরো করব। আমি যে তোর কত রক্ত ভাসাবো তোর ধারণার বাইরে। প্রশান্ত মেয়েরার উদ্দেশ্যেই বলে, আমাদের আরসমান এমন অনেক বিপদ থেকে বেঁচে ফিরেছে, তাই এত টেনশন করো না মেহেরা। আজও ঠিক আরসমানের কিছু হবে না। মেয়েরা পাথরের মতো দাঁড়িয়েছে। আরুষ্মান, ফাইজের পুরো পরিবার চলে এসেছে। এক প্রহর চলে গেল। দেখতে দেখতে মেয়েরা সেই অস্থির নয়নে চেয়ে আছে উঠির দিকে। অপারেশন থিয়েটারের দরজা খুললো। সকলে দৌড়ে এগিয়ে গেল। ডক্টর তার মুখে থাকা মাস্ক খুললো। তার মুখশ্রী গম্ভীর। সকলের বুকের মাঝে তির করে ব্যথা বাড়িয়ে দিল ডক্টরের মুখশ্রীর ভাব। সেখানেই মেয়েরা দাঁড়িয়ে আছে। সে উঁচু কণ্ঠে বলল, ডক্টর, পেশেন্ট কেমন আছে? পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জারাস। কথাটি বলতেই যেন সকলের বুকের উপর থাকা অস্থিরতার ভারী পাথরটা সরে গেল। উৎকণ্ঠিত হৃদয় শান্ত হলো সকলে। মেয়েরা ঠোঁটের কোণে কিঞ্চিৎ হাসি ফুটে উঠলো। তার শরীর ছেড়ে দিল। চেয়ারে ধপ করে বসে পড়ল সে। চোখ দিয়ে গড়িয়ে পড়তে শুরু করলো অবাধ্য অশ্র। এতক্ষণ যাবৎ নিজেকে শক্ত করে দাঁড়িয়েছিল মেয়েরা, এখন আর পারছে না নিজেকে ঠিক রাখতে। মেয়েরার হাত দুটো কাঁপছে। সে ডুকরে কেঁদে উঠেছে। হিনা শান্ত হলো। মেয়েরার পাশে এসে বসলো। মেয়েরার বাহু টেনে জড়িয়ে ধরলো, হাত বুলিয়ে দিল মেয়েরার মাথায়। ফাইজ ডক্টরের উদ্দেশ্যে ভরাট কণ্ঠে বলে ওঠে, এই কথাটা বলতে আপনি এমন গভীর মুখ বানিয়েছিলেন কেন ডক্টর? আমাদের কলিজা হাতে আসার মতো মুখ বানিয়ে এত সুন্দর কথাটা যে বললেন, এখন আপনাকে কি করা উচিত বলুন তো? ডক্টর হেসে ফেললো, বলল, ডক্টর ফাইজ রিল্যাক্স। আমার তো ইচ্ছে করছে আপনার কলিজাটা বের করে আপনার হাতে ধরিয়ে দিই। ডক্টর পুনরায় হাসলো, বলল, ডক্টর ফাইজ আপনি এতটুকুতেই ভয় পান? আমি জানতাম না। আমাদের কলিজার টুকরো অপারেশন থিয়েটারে, আর আপনি বলছেন ভয় পাবো না আমি? ফাইজের কাঁধে হাত রাখলো, বলল, শান্ত শান্ত ডক্টর ফাইজ, আই এম সরি। আমজাদ বলে উঠে, ওকে কেবিনে শিফট করা হবে কখন? পেশেন্টকে শিফট করা হবে। পেশেন্টের জ্ঞান ফিরেনি এখনো। আমরা আশা করছি কয়েক ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরবে। তারপর আপনারা দেখা করতে পারবেন পেশেন্টের সাথে। আমজাদ খানের অস্থিরতা কমলো না। ছেলের জন্য প্রশান্ত ফাইজের পাশে গিয়ে দাঁড়ালো, বলল, কয়েক ঘন্টা লাগবে, তুই গিয়ে বাড়ি থেকে ফ্রেশ হয়ে আয় দোস্ত।
ফাইজ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। জুনায়না মেয়েরার দিকে চেয়ে থেকে বলে উঠল। মেহেরা ভালোবাসতে আরম্ভ করেছে আমাদের আরশকে। ফাইজ প্রশান্ত অবাক হলো, বলল, কি করে জানলি? একটা মেয়ে এভাবেই শুধুই তার ভালোবাসার মানুষের জন্য কাঁদে। মেহেরা শক্ত ছিল প্রতিটা মুহূর্ত, তবে চোখ দুটো পানিতে টলমল করছে সর্বক্ষণ। আর এখন তার অশ্রু বাদ মানাতে পারল না। কিন্তু এত দ্রুত ভালোবেসে ফেললো আরুষ্মানকে? কথাটি বলল প্রশান্ত। জুনায়না হাসলো, প্রত্যুত্তরে বলল, আমাদের আরশমান প্রথম থেকেই কম করেছে মেয়েটির জন্য। ভালোবাসবে না কেন? ভালো না বাসলেও আরশমানের প্রতি এক অন্যরকম অনুভূতি তো আছে মেয়েটির মনে। ফাইজ হাসলো। জুনায়নার মাথায় গাঁটটা মেরে বলে ওঠে। তোর মতো তেতো করলা না। জুনায়না ফাইজের মাথায় উল্টো গাঁটটা মেরে বলে। জুনায়না মেয়েরাকে বাড়ি পাঠানোর চেষ্টা করলো, কিন্তু মেয়েরা এক চুল অবধি নড়ল না। সে গেল না, ঘাপটি মেরে বসে রইল আরশমানের কেবিনের বাইরে। কয়েক প্রহর গেল, আরশমানের জ্ঞান কি এখনো ফিরল না। নার্স বেরিয়ে এলো কেবিন থেকে, ডাকলো মেয়েরাকে, বলল, এইখানে প্রাণ নামের কে আছেন? পেশেন্ট বারবার প্রাণ বলছেন। সকলকে অবাক হলো। মেয়েরা দাঁড়িয়ে বলল, আমি। জুনায়না মিটমিট করে হাসলো, বলল, এই হচ্ছে পেশেন্টের প্রাণ। মেয়েরা আজ লজ্জা পেল না? কেমন পাথর হয়ে গিয়েছে সে। নার্স বলল। আসুন আপনি। মেয়েরা দ্রুত পায়ে গেল নার্সের সঙ্গে কেবিনের ভিতর। পুরো কেবিনে চোখ বুলিয়ে নজরে পড়ল আরশমান। সাদা চাদরের বেডে হাসপাতালের নীল পোশাকে শুয়ে আছে সে। শুধুমাত্র গায়ে টি শার্ট নেই। সাদা ধপধপে লোমশ বক্ষটি নজরে আটকে যাচ্ছে। মাথায় হাতে তার ব্যান্ডেজ। চোখ দুটো কুঁচকে বন্ধ করে রেখেছে আরশমান। মেয়েরা এগিয়ে যায়। নার্স কেবিন থেকে বেরিয়ে যায়। মেয়েরা বেডের পাশে থাকা টুল টেনে বসে আরশমানের পাশে। ধীর কণ্ঠে ডাকে আরশমানকে। আরশমান। আরশমান সাড়া দিল না, পিড়পিড় করলো। প্রাণ। মেয়েরা হাত বাড়িয়ে দিল আরশমানের মাথার দিকে। মাথায় মৃদু হস্তটি চালিয়ে দিতেই আরশমান ধীরে তার নেত্রপল্লব জোড়া খোলো। মেয়েরার দিকে ঘাড় কাত করে চাইলো, ঠোঁটের কোণে ফিরে উঠল হাসি। তবে সঙ্গে সঙ্গে চোখ মুখ কুচকে এলো। মেয়েরা শুক্র ঠকিল। ধীর হাতে আরশমান তার মুখে থাকা অক্সিজেন মাস্কটা খুলে ফেলো। মেয়েরা বিস্মিত হলো, কণ্ঠে বিস্ময় টেনে বলল, এই কি করছেন আপনি? বলে অক্সিজেন মাস্কটি নিল মেয়েরা। আরশমান আটকালো মেয়েরার হাতটি ধরে। আরশমানের ঠান্ডা হাতটি তার গরম হয়ে আসা হস্তে স্পর্শ লাগতেই সে যেন কেঁপে উঠল। হাত থেকে মাস্কটি পড়ে গেল। আরশমান উঠে বসতে চাইল। মৃদু কণ্ঠে বলল, আমাকে ধরুন তো মেয়েরা, বসবো আমি। মেয়েরা নিজের হাতে আরশমানের থেকে ছাড়ি থমকে ওঠে। উঠবেন কেন? চুপটি করে শুয়ে থাকুন। উফ মেয়েরা। বলেই নিজেই এক হাতে শক্ত হয়ে উঠে বসে পড়ল। মেয়েরা ভরকে গেল। উঠে দাঁড়িয়ে আরশমানের দুই বাহু এক করে ধরে ভালো করে বসিয়ে দিল। পিঠের পিছনে একটি বালিশ দিয়ে পড়ল। আপনি আমার কথা কেন শুনেন না আরশমান? আরশমান হাসলো। তার ডান হাতে মেহেরার বাহু ধরে আজকা টান দিল। মেয়েরা এমন আকস্মিক টান সামাল দিতে পারল না। সে গিয়ে পড়লো আরশমানের খালি বক্ষে। আরশমান চেপে ধরল মেয়েরাকে নিজের বুকের মাঝে। মেয়েরা আঁখি জোড়া বন্ধ করে নিল। আরশমান ফের হাসল। মেয়েরা মাথা উঁচু করলো, দেখলো আরশমানের হাসি মাখা মুখশ্রী। সে এখন আরশমানের নিঃশব্দে হাসাও যেন অনুভব করতে পারে। বাকিদের কাছে দাম্ভিক হলেও কাছের মানুষের কাছে লোকটি বড্ড হাস্যোজ্জ্বল। আরশমান অধর ছুঁয়ে দেয় মেয়েরার কপালে। মেয়েরা আজ কোনো নড়াচড়া করলো না, না তার আঁখি জোড়া বন্ধ করলো। সে তো ট্যাপ ট্যাপ করে চেয়ে দেখছে আরশমানকে। আরশমান ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, আজ যদি মরে যেতাম তাহলে আমার প্রাণকে আর দেখা হতো না। ভালোবাসি প্রাণ। মেয়েরা মাথা নিচু করে ফেলে। আরশমানের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চায়, বলে, ছাড়ুন আমাকে। আরশমান তার এক হাতে আরো শক্ত করে চেপে ধরলো মেয়েরাকে। মেয়েরা অভিমানী কণ্ঠে বলে, তাহলে আপনি মরবেন কেন? উচ্চ কণ্ঠে হাসলো আরশমান, বলল, তাও ঠিক। এতবার গুলি খেয়েছি তবু মরিনি। তখন বাবা মাকে ছেড়ে চলে যাব তা নিয়ে ভয় কাজ করতো, আর এখন আপনাকে ছেড়ে যাব তা নিয়ে ভয়।
আপনাদের ছেড়ে কোথায় যাই আমি বলুন তো? যাওয়ার দরকার নেই, আমাদের কাছেই থাকুন। আরুষ্মান অনুভব করলো মেয়েরার অভিমানী আদুরে কথাগুলো। সে চেয়ে চেয়ে মেয়েটিকে দেখলো। পোশাক ও হাত দুটোতেই লেগে থাকা লাল রক্ত শুকিয়ে খয়েরি রং ধারণ করেছে। আরুষ্মান বলে উঠল। মেয়েরা, আপনার ওই হাতটি আমার সামনে আনুন তো। চাইলো আরুষ্মানের দিকে, নিজের হাতটি আরুষ্মানের সামনে ধরলো, জিজ্ঞেস করলো কেন? আরুষ্মান মাথা এগিয়ে অধর জোড়া ছুঁয়ে দিল সেই হাতে। মেয়েরা অবাক হলো। মেয়েরা সরিয়ে আনলো তার হাত। আরুষ্মান ক্ষীণ হাসলো, জিজ্ঞেস করলো আজ আমাকে নিয়ে আপনার এত অস্থিরতা কেন ছিল মেয়েরা? মেয়েরা আরুষ্মানের থেকে সরে এলো, প্রত্যুত্তর বলে উঠল। আজব, আমার জামাই রাস্তায় ওইভাবে রক্তাক্ত অবস্থায় পড়েছিল, আর আমি কি তাকায় তাকায় দেখবো? আরুষ্মান জোরে হেসে উঠল। মেয়েরা রাগে গাল দুটো ফুলিয়ে ফেললো, বলল একদম হাসবেন না বেয়াদব লোক। তোমার জামাই বলে কেঁদেছো এত? অবশ্যই জামাই আমার, একাই বিয়ে করেছি, একটাই জামাই, তার জন্য কাঁদবো না তো কি করব, অন্য ব্যাটার জন্য কাঁদবো? বলেই মুখে হাত দিয়ে নিজেকে দমিয়ে ফেললো মেয়েরা। এমন হো করে হাসতে লাগলো। হাসতে হাসতে সে মেয়েরাকে নিজের কাছে টেনে নিল, বলল উফ, অস্থির একটা বউ আমার, মন চায় পুরো খেয়ে ফেলি। নাউজুবিল্লাহ, এই ছাড়েন ছাড়েন আমাকে। বলে মেয়েরা সরতে চায়। আরুষ্মান সরতে দেয় না, মেয়েরাকে বলে কেন নাউজুবিল্লাহ কেন? আমি আমার বউকে তো। চুপ চুপ, একদম চুপ, বেটা অসভ্য বিয়াদব উল্টাপাল্টা কথা বলে। আরুষ্মান হাসলো, বলল তোমার এই পাগলামতে আমি আরো পাগল হয়ে যাই প্রাণ। আমি তো তাই বলি, আপনি পাগল এমপি, ছাড়েন ভাই আমাকে। ছাড়বো না। আর শুনুন, এতদিন অনেক ছেড়েছি, এবার বান্দরবান গেলে একেবারে হানিমুনটা সেরে আসবো, কেমন হবে? জি আস্তাগফিরুল্লাহ, কি সব কথাবার্তা, ভাই ছাড় আমাকে। কেন যে আসতে গিয়েছিলাম তোর কাছে, আল্লাহ বাঁচাও এই পাগল ছাগল থেকে। আমার থেকে আপনার নিস্তার নাই, মরে গেলে এক কথা তখন। মেয়েরা চুপ হয়ে গেল। আরুষ্মানের দিকে চেয়ে বলল কথা বলবেন না আর আমার সাথে আপনি। গম্ভীর কণ্ঠ মেহেরার। আরুষ্মান বুঝতে পারলো সেও চুপ হয়ে গেল। কেবিনের দরজা ঠেলে প্রবেশ করলো সকলে। প্রথমে প্রশান্ত, জুনানা, ফাইজ দু হাতে চোখ বন্ধ করে ফেলে বলে ওঠে ওরে লাভ গুরু, ওরে শালা, বাচ্চা উঠতে না উঠতেই তোমার রোম্যান্স শুরু। হ্যাঁ, সকলে হো হো করে হেসে উঠলো। মেয়েরা লজ্জায় মাথা নিচু করে ফেললো, সরে আসলো আরুষ্মানের থেকে। জুনানা ফাইজ মাথায় পাড়ি দিয়ে পড়ল। কোনো রোমান্স চলছে না, চোখ খুলে দেখো খোকা। ফাইজ চোখ খুললো, হেসে বলল আমি দ্য ডেঞ্জার অ্যালার্ম বাজালাম বলেই তো রোম্যান্স বন্ধ হলো। প্রশান্ত ফাইজের পিঠে থাপ্পড় দিয়ে বলে তুই বিয়েটা কর, তারপর আমরাও দেখবো কতটা আনরোমান্টিক হয়ে থাকিস তুই। ফাইজ হেসে বলে। দেখা যাবে। জুনানা এগিয়ে যায়, সাথে ফাইজ ও প্রশান্ত যায়। পিছনে হিনা আমজাদ কেবিনে প্রবেশ করেছে। ফাইজ আরুষ্মানের পিঠে হাত রেখে বলে দোস্ত, এখন কেমন আছিস? এই তো জলজ্যান্ত মানুষটা তোর সামনে বসে আছে, বুঝতে পারছিস না ডাক্তার সাহেব? জুনানা হাসলো, বলো তোর এই হাস্যোজ্জ্বল মুখটা দেখার জন্য কতগুলো ঘন্টা অপেক্ষা করেছি আমরা। আরে ফাইজ ভাইয়ের বিয়ে না খেয়ে আয়ুষ্মান মরে কি করে? তার উপর তোর আর ফাইজ ভাইয়ের বাচ্চাদের মামা আর চাচ্চু হওয়া যায় এখনো বাকি। হাসলো সকলে। তবে আমজাদ খানের মুখটি এখনো শুকনো। আয়ুষ্মান ফিরে চাইল তার বাবা মায়ের দিকে। সে লক্ষ্য করলো তার বাবাকে। আয়ুষ্মান বলে উঠল আমি বাবার সাথে কথা বলতে চাই একা, তোমরা যদি। আমজাদ তস্র হলো, অবাক হলো সে। ছেলে বুঝলো কি করে? সে মনে মনে ছেলের সঙ্গে একা কথা বলতে চাইছিল। মেয়েরা হিনার পাশে গিয়ে দাঁড়ায়, বলে মা চলুন বাইরে যাই আমরা। প্রশান্ত জুনানার হাত টেনে বলে জুনানা বসো বসো বাবা। কথাটি বলতে বলতে আমজাদ টুল নয় বরং ছেলের পাশ ঘেঁষে গিয়ে বসে পড়লো। আরুষ্মান অবাক হলো। আমজাদ হাত বাড়িয়ে নিজের ছেলের হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে নিল, বলল দেখ বাবা, এই অবধি তোকে এমন অবস্থায় আমি অনেক দেখেছি, আজ যেন সহ্য করতে পারছি না। আরুষ্মানের থেকে কোনো প্রত্যুত্তর এলো না। আমজাদ ফের বলল তুই এর থেকেও খারাপ অবস্থায় বাড়ি ফিরতি, আর আমি তোকে হসপিটালে নিয়ে যেতাম। তুই ভাবতে পারিস তোর বাবার বুকের ভেতর
অবস্থাটা তখন কেমন হতো? আরুষ্মান তার বাবার মুখশ্রীর দিকে চেয়ে রইল। আমজাদ পুনরায় বলল, আমি ভালো করেই জানি রাজনীতি মানেই খুন খারাপি, এসব হবেই। তুই সমাজের জন্য ভালো করবি, তবে সমাজ তোর ভালো কখনোই করবে না, বরং তোর ক্ষতি করবে। কম করেছে এই অবধি। বাবা তুমি কি বলতে চাইছো? এবার যেন মুখ খুলল আরুষ্মান। তুই রাজনীতি থেকে সরে আয়, এই পথ ছেড়ে দে। এখন তোর বউ আছে, তোর কিছু হলে তোর বউয়ের কি হবে? মেয়েটার অবস্থা দেখেছিস আজ? মেয়েটা তোর এই রক্তাক্ত শরীরটাকে পুরো রাস্তা জুড়ে আগলে হসপিটালে নিয়ে এসেছে। তোকে যখন অপারেশন থিয়েটারে নেওয়া হলো তখন মেয়েটার ছিল অস্থির, তার হৃদয় ছিল ব্যাকুল। আর যখন ডক্টর বলল তুই আউট অফ ডেঞ্জার, মেয়েটার কান্না আমি এই দু চোখে সহ্য করতে পারিনি। মেয়েটা খুশির কান্না কেঁদেছে তখন, তবে তার হৃদয় জুড়ে ছিল ভয়। আরুষ্মান ক্ষীণ হাসলো, সাথে সাথে জড়িয়ে ধরল তার বাবাকে, বলল, ভেবো না বাবা, আমার মা একটা কথা বলে, আমরা সমাজের আবর্জনা পরিষ্কার করে একটা বিশুদ্ধ সমাজ যেন তাদের ফিরিয়ে দিই। আর তুমি বলছো সমাজের কাছ থেকে সরে আসতে। আরে বাবা, আমার বউ অনেক স্ট্রং, সে নিজেও কখনো চাইবে না আমি এই পথ থেকে সরে আসি। আমার কিছুই হবে না বাবা, তুমি আর এই বিষয়ে চিন্তিত হয়ে পড়ো না। আমজাদ শক্ত হলো, ছেলেকে নিজের থেকে ছাড়িয়ে বলল, বজ্জাত ছেলে, কি সুন্দর করে বোঝালাম, বুঝলি না? দেখিস আমার বৌমা আরেকবার কাঁদলে তোর রাজনীতির বাপদাদার নাম ভুলিয়ে দেবো আমি, হারামি ছেলে। বলেই বেড থেকে নেমে গট গট করে কেবিন থেকে বেরিয়ে গেল। আমজাদ হাসলো আরুষ্মান। কেবিনের বাইরে সকলেই দাঁড়িয়ে আছে। আমজাদ বেরোতেই হিনা বলে, দেখো না, মেয়েটিকে বাড়িতে যেতে বলছি, আমাদের সাথেও যাবে বলছে। আমজাদ মেহেরার দিকে চাইলো। মেহেরা নরম কণ্ঠে বলল, আমি থাকি এইখানে, ডক্টর তো আজ ডিসচার্জ করবে না ওনাকে, কারো তো থাকতে হবে এইখানে। ফাইজ, প্রশান্ত, জুনয়না একসঙ্গে বলে ওঠে, আমরা তিনজন আছি তো, আমরা সবসময় এই টাইমে আরুষ্মানকে সঙ্গ দিয়ে থাকি, তো নো টেনশন, রিল্যাক্স। মেহরা, বাড়িতে যাও। মেয়েরা সকলের একই ধ্বনিতে বলা কথা শুনে হাঁ করে চেয়ে রইল। বলল, এর আগেও আরুষ্মানের এই অবস্থা হয়েছিল। একবার নয়, দুইবার নয়, বহুবার। মেয়েরার বুকের ভেতরটা মুচুতি উঠল। আমজাদ এগিয়ে এলো মেয়েরার মাথায় হাত রেখে বলল, মা, শরীরের অবস্থা দেখেছো, বাড়ি চলো। মেয়েরা বিরক্তি করে ধীর কণ্ঠে বলে, কিন্তু বাবা। আমজাদ মেয়েটির মুখখানা দেখে নেয়, অতঃপর বলে, ঠিক আছে চলো, ফ্রেশ হয়ে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমি নিজে তোমাকে হসপিটালে পৌঁছে দিব। মেয়েরা মুখ খুলে পুনরায় বিরক্তি করবে, কিন্তু তা করতেই দিল না আমজাদ। সে ফের বলল, আর একটা কথাও নয়, এখন বিরক্ত করলে আমি যা বলেছি তাও হবে না। ঠিক আছে। রাত 10:15 আরুষ্মান ঘুমাচ্ছে। তার কেবিনের বাইরে বসে আছে জুনানা, প্রশান্ত, ফাইজ। তিনজন মিলে গল্পে মশগুল। মেয়েরা এসেছে, আমজাদ মেয়েরাকে দিয়েই চলে গিয়েছে। মেয়েরার পরনে মিষ্টি রাঙা একটি জামদানি শাড়ি, হাতে 2টা স্বর্ণের বালা, যা তাকে তার শাশুড়ি আশীর্বাদ স্বরূপ দিয়েছিল। মুখশ্রী তার মলিন, শ্যামরঙা এই গায়ে অতি সাধারণ সাজেই যেন তাকে অসাধারণ দেখায়। মেয়েরা কেবিনের সম্মুখে এলো। প্রশান্ত বলে ওঠে, আরে মেহেরা সত্যি দেখে এসেছে। ফাইজ ও জুনায়না প্রশান্তর এহেন কথা শুনে ফিরে যায় মেয়েরাকে দেখে, হেসে বলে ওঠে, ভালোবাসার টানে। মেয়েরা বিরক্তি মাখা মুখ বানিয়ে বলে, এই তোমাদের মুখে ভালোবাসা ভালোবাসা ছাড়া কি আর কিছু নেই? প্রচুর ভালোবাসা। বলে কেবিনের দরজা ঠেলে কেবিনের ভেতর চলে গেল মেয়েরা। তিনজন একসঙ্গে হো হো করে হেসে উঠল, বলে উঠল, এই কচুর ভালোবাসায় বাসে তার কচুর এমপিকে। বৃষ্টি স্নাত সকাল আজ শহর জুড়ে শীতল হাওয়ার সঙ্গে বৃষ্টি তার নেশা লাগা গন্ধ চারিপাশে ছড়িয়ে দিতে ব্যস্ত। বৃষ্টির বিন্দু বিন্দু পানি জানালার আয়নায় স্পর্শ করে নিচে গড়িয়ে পড়ে যাচ্ছে। স্পর্শ করা ছোট ছোট বিন্দু পানি ঘোলাটে করে দিচ্ছে জানালার আয়নাটিকে। জানালার অপর পাশে থাকা ছোট্ট ফাঁকা স্থানটি দিয়ে শীতল বাতাস যেন ঘরে প্রবেশ করলো। গা কেঁপে উঠল সেই বাতাসে। মেয়েরার ঘুম ভেঙে গেল। সে ঠিক হয়ে উঠে বসলো। আশেপাশে চোখ বুলিয়ে দেখে মিষ্টি করে হাসলো, বিড়বিড় করলো, বৃষ্টি স্নাত সকাল। কাল আরুষ্মানের ঘুম ভাঙেনি। মেয়েরা কেবিনের এক কোনায় থাকা সোফায় ঘুমিয়েছে। রাতে বাইরে 3 বন্ধু একসঙ্গে চেয়ারে গল্প করতে করতে ঘুমের রাজে পাড়ি জমিয়েছিল।
এখন তারা নিচে গেল নাস্তা করার জন্য। মেয়েরা উঠে দাঁড়ালো, আড়মোড়া ভাঙলো। এগিয়ে গিয়ে বৃষ্টির পানিতে সিক্ত জানলায় হাত রেখে হেসে বলে উঠল, তোমায় দেখলেই যে বিলাস করার ইচ্ছেগুলো জেঁকে বসেছে আমার মনে। মেয়েরা জানলাটি খুলে দিল। সাই সাই করে ঠান্ডা বাতাস প্রবেশ করলো কেবিনে। মেয়েরা চোখ বুজে উপভোগ করলো বাতাসের সঙ্গে বৃষ্টির পানির বিন্দু বিন্দু ছটা এসে পড়লো মেয়েরার মুখশ্রীতে। আরসমান নড়ে চড়ে উঠলো, চোখ মুখ কুচকে বিড়বিড় করলো, আমি কি বাংলাদেশে আছি নাকি কানাডা? এত ঠান্ডা কেন ভাই? পলক খুলে ফেললো আরসমান। সামনের চাইতে তার ঠোঁট প্রসারিত হলো, বিড়বিড় করলো, হায় প্রাণ, সকাল সকাল আপনার এই মাতাল করা রূপ। মেয়েরার আঁচল বাতাসে উঠছে, সঙ্গে উঠছে তার কেশ। দু হাত মেলে চোখ বুজে সে বাতাসে উপভোগ করছে। হঠাৎ সে অনুভব করলো তার কোমরে কারো হাতের বিচরণ। কেঁপে উঠলো সে, নেত্রপলক খুলে ফেললো। নিমগ্ন চেয়ে হাত দুটো দেখে স্বস্তি নিঃশ্বাস ফেললো আরসমান। আরসমান মেহরার ঘাড়ে থুতনি রাখলো। মেহরা নিজের শাড়ি খামচে ধরে বলে উঠল, আপনি বেড ছেড়ে কেন উঠছেন? হাসির তীব্র ঝঙ্কার মেহরা ডান কর্ণে ভেসে গেল। হাসির শব্দেও যেন এক মাদকতা রয়েছে। নেশা ভরা কণ্ঠ আরসমানের। বৃষ্টি স্নাত সকালে সম্মুখে থাকা কোনো এক আটপুরে শাড়ি পরিহিতা নারীর রূপে আমি যে মাতাল হয়েছি বড্ড ভালোবেসে। মেহরার দম বন্ধ হয়ে এলো আরসমানের কথন শ্রবণ করে। আরসমান হাসলো, মেয়েরাকে নিজের দিকে ঘুরিয়ে নিল, কপালে এঁকে দিল ভালোবাসার ছোঁয়া। সরে এসে বলল, এই লজ্জা মাখা মুখ দেখতে বড্ড ভালোবাসি আমি, ভালোবাসি প্রাণ। মেয়েরা মাথা নিচু করে হেসে ফেললো। আরসমান বলল, এই দেখি দেখি মুখখানা দেখি। মেয়েরা আরসমানের থেকে নিজেকে ছাড়িয়ে সরে আসে, অন্যদিকে ফিরে শাড়ি ভাঁজ করে ঠিক করে নেয়, বলে, আপনি দাঁড়ান, আমি আসছি। বলে কেবিন থেকে দ্রুত বেরিয়ে যায় মেহেরা। আরসমান মেহেরার প্রস্থান দেখে বলে, আপনি ডুবে যাচ্ছেন আমার ভালোবাসার নদীতে। ফাইজ নাস্তা করে চলে গিয়েছে বাড়ি। আস্তার যারার সঙ্গে আকত, আর সেই বাড়ি নেই। প্রশান্ত জুনানা নাস্তা সেরে মেহেরা আর আরসমানের জন্য নাস্তা নিয়ে এসেছে। মেয়েরা দুজনে থেকে নাস্তার প্যাকেট নিয়ে দুজনকে সঙ্গে করে নিয়ে চলে যায় আরসমানের কেবিনে। অতঃপর বন্ধুদের ও বউকে নিয়ে গোল হয়ে বসে নাস্তার পর্ব শেষ করে আরসমান। আজ তাকে বিকেলের আগেই বিশ্বাস করা হবে। বর্তমানে সকলের আলোচনার বিষয় হচ্ছে ফাইজ এর আকত। মেয়েরার পরিবার আরসমানের এই অবস্থার কথা জানে না। মেয়েরা রাতে জাহারাকে নিজের মতো করে বানিয়ে বুঝিয়ে দিয়েছে কেন সে যেতে পারেনি কাল রাতে ওই বাড়ি। ফাইজ বড্ড বিরক্ত বন্ধুর এই অবস্থার সময় সে আকত করবে, মাকে শত বুঝিয়েও হলো না। আরসমান সে নিজ থেকে ফারাকে গতকাল রাতেই বলল, আন্টি তুমি চিন্তা করো না, কাল আমি ঠিকই উপস্থিত থাকবো। এইসব সামান্য জিনিস, তুমি সবকিছু তৈরি করো। তাই তো ফারা ফাইজের কথা শুনছেই না। মেয়েরা আরসমানকে বলে উঠছে, আপনি এই অবস্থায় যেতে পারবেন তো? পারবো, আমি তো আর লুলা হয়ে যাইনি যে যেতে পারবো না। এখন অনেক শক্তি আছে আমার। কচু আছে আপনার, একটা বাড়ি খেয়েই তো মরে যান অবস্থা। আপনি খালি কচু কচু করেন কেন বলেন তো? নানা প্রশান্ত দিকে চেয়ে বলে, যাও কেটে পড়ি, এরা বরং শান্তিতে ঝগড়া করুক। প্রশান্ত হাসলো, বেড থেকে নেমে বলল, আমরা দুজন আসি, তবে কাজ শেষ করে আবার আসবো তোকে নেওয়ার সময়। মেয়েরা আরসমানের কথন থেমে গেল। দুজনের দিকে চেয়ে বলল, ঠিক আছে। প্রশান্ত জুনায়না নেমে গাড়ি পার্কিং সাইডে চলে এলো। এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। জুনায়না বলে, প্রশান্ত শোন। প্রশান্ত গাড়ির ভেতরে প্রবেশ করে বলে, বল। আমি বৃষ্টিতে ভিজবো প্রশান্ত বাবু, চলো না দুজন মিলে বৃষ্টিতে ভিজি। কণ্ঠে বলে জুনায়না। প্রশান্ত কথাটি শুনতেই সংকোচ করলো, বলল, একদম না, গাড়িতে উঠে বস। না 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 না, আমি বৃষ্টিতে ভিজবো না না, নো মোর ওয়ার্ডস, গাড়িতে উঠে বস বলছি। কেন? শান্ত কণ্ঠেই যেন ধমকে দিল প্রশান্ত জুনায়নাকে। জুনায়না গাল ফুলিয়ে গাড়িতে উঠে বসলো। শব্দ করে গাড়ির দরজা আটকে গাল ফুলিয়ে বসে রইল সে। প্রশান্ত হাসলো, গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লো। জুনায়না ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখছে বৃষ্টিতে সিক্ত গাছপালা। গাছগুলোর কারো থেকে অনুমতি নিতে হয় না, তারা বৃষ্টির ধরনীতে নামতেই নিজেদের বিলীন করে দেয় বৃষ্টির নিকট। ভিজে একাকার হয়ে যায় বৃষ্টির বিন্দু বিন্দু জলে। বৃষ্টি বিলাসকে কে না ভালোবাসে। জোরানা ফিরে চলে প্রশান্তর হাত টেনে বলল, গাড়ি থামা। প্রশান্ত কোনো রকমে গাড়ি থামালো, বলল,
আবার বলবি না বৃষ্টিতে ভিজবি? জুনানা রাগ দেখিয়ে বলে থাক তুই, আমি যাচ্ছি বৃষ্টিতে ভিজতে। শাড়ি আগলে বেরিয়ে পড়লো জুনায়না। প্রশান্ত হাত বাড়িয়ে বাধা দিতে গিয়েও যেন হাত গুটিয়ে ফেললো, হাসলো সে। জুনায়না বেরিয়ে বৃষ্টির ছোঁয়া পেতে প্রফুল্ল হাসল। প্রশান্ত সেই হাসি দেখলো। জুনায়নার 2 হাত মেলে দৌড়াতে আরম্ভ করলো। প্রশান্ত গাড়িতে বসে দেখলো তার সাদা শাড়ি পরা রমণী বৃষ্টি বিলাসে মগ্ন। মুগ্ধ সে। প্রশান্ত গাড়ি করে হাসপাতালের পার্কিং লটের দিকে নিল। তারা সবে বেরিয়েছিল, অত দূর নয়। জুনায়না পেছন ফিরে প্রশান্ত চলে যাওয়া দেখলো। মন খারাপ হয়ে গেল তার। প্রফুল্ল মন অন্ধকারে ছেয়ে এলো, পিড়বিড় করলো, তুই এমন কেন প্রশান্ত? বৃষ্টিতে ভিজতে চাইলে রাগ করিস? বলে হাঁটা ধরলো জুনায়না। ফাঁকা রাস্তা, একা জুনায়না মুখটি চুপসে হেঁটে চলেছে। বৃষ্টিতে গায়ের শাড়িটি ভিজে একাকার। আজ বৃষ্টির ছোঁয়ায় কি খুশি হলো না জুনায়না? তার সঙ্গী সঙ্গ দিলেই বুঝি সকল খুশি হাতের মুঠোয় পেয়ে যেত জুনায়না। জুনায়না দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। এই জগৎ সংসারে সকল চিন্তা যেন এখনই চেপে ধরলো তাকে। সকল চিন্তার মূল বিন্দু রোহান। রোহান দাবা খেলার মতোই খেলছে খেলা তাদের সাথে। প্রথম এক এক করে নিজের লোকেদের শেষ করছে। তো এখন নক্ষত্র বন্ধু মহলের দিকে হাত বাড়িয়েছে। সে সর্বশেষ তার দাবার চাল কি? তবে সকলকে শেষ করে ফেলা। রোহানের বাবাকে ফাঁসির সাজা দেয়া হয়েছে। রোহানকে পেলেই সকল খেলার সমাপ্তি করবে। তবে কোথায় রোহান? সুদূরে থাকা একটি কালো গাড়ির আয়না ভেদ করে একজোড়া চোখ পরখ করছে জুনায়নাকে। তার নজর যেন জুনায়নার শরীর প্রত্যেকটি ভাঁজে ভাঁজে কুৎসিত দৃষ্টি তার। আচমকা জুনায়নার পাশে এসে দাঁড়ায় প্রশান্ত। সেই চোখ জোড়া আর দেখতে পায় না জুনায়নাকে। জুনায়না ফরকে যায় প্রশান্তর দিকে চাইছে। বৃষ্টির পানিতে সিক্ত প্রশান্ত, মাথার চুল এলোমেলো, তার ঠোঁটের কোণে বিস্তর হাসে। প্রশান্ত এক হাতে জুনায়নার কোমর চেপে ধরে। অতঃপর দুজনই একই তালে হাঁটতে শুরু করে। জুনায়না অবাক চোখে শুধু চেয়ে থাকে কৃষ্ণবর্ণের এক অন্যরকম সৌন্দর্যে আটকে থাকা মানুষের পানে। প্রশান্ত জুনায়নার দিকে চেয়ে বলে, আনসার হৃদয় ভূমিকম্পের সৃষ্টি। যখন দেখলাম বৃষ্টি বিলাস করছে আমার একলা সঙ্গিনী, চলে এলাম ওগো অর্ধাঙ্গিনী। কথাটি বলেই যেন মিষ্টি করে হাসলো প্রশান্ত। সেই হাসির পানে চেয়ে জুনায়না মুগ্ধ কণ্ঠে বলে, তুমি এলে বলে পূর্ণভাবে ছুঁয়ে দিল আমার মনে থাকা তুমি নামক বৃষ্টি। কি করে ফেরাই দৃষ্টি তোমার ওই হাসিটা যে বড্ড মিষ্টি।